আল্লাহ তাআলার নাম নিয়ে আজকে দিনটা শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আমার প্রিভিয়াস ব্লগটা অনেক আশা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু বেশ কিছু আপু হয়তো সেই ব্লগটি দেখতে ভুলে গিয়েছেন বা স্কিপ করেছেন। চাইলে দেখে আসতে পারেন। আসলে কি, আমরা যারা গৃহিণীরা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তারা কিন্তু সংসারের অনেকগুলো কাজ থাকে, সেগুলোর ফাঁকে যে ব্লগটা আপনাদের সামনে উপস্থাপন করলে আমাদের কাজগুলোকে সহজ এবং সুন্দরভাবে দেখানো হয়, সেগুলোই দেখানোর চেষ্টা করি। আমাদের কাজটা কিন্তু কোনো ক্ষেত্রেই অবহেলা বা অবজ্ঞার চোখে দেখবেন না। প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু এক ধরনের শৈল্পিকতা, মনের এক ধরনের ভালোবাসা নিয়েই দেখানো হয়। তো যাই হোক, প্রতিদিনের মতো সকালবেলাও আজ আমি ফ্রিজ থেকে যে বিটরুটের জুসটা আমি গত 1 মাস আগে করে রেখেছিলাম, সেখান থেকে একটা বাইট দিয়ে আর চিয়া সিড দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আজ অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ ছেলেদের স্কুল বন্ধ। আজ রবিবার, ইস্টার সানডে উপলক্ষে স্কুল বন্ধ থাকার কারণে সবাই ঘুমোচ্ছে, আর আমি এই ফাঁকে একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো ফ্রিজ খুলে দেখলাম তেমন কোনো কিছুই ছিল না। তো হঠাৎ করে মাথায় এলো একটু হোটেল স্টাইলে যে সবজি ডালটা রান্না করে সেটা রান্না করি। তো মাথায় থেকে হঠাৎ করে সেই রেসিপিটা চলে যাওয়ার পর একটু ইউটিউবে সেটার ভিডিওটা দেখেছি। দেখেই হঠাৎ করে খেয়াল করলাম সব কিছু তো ঘরেই আছে, তো সেটার মতোই বানিয়ে ফেলি। শুধু গাজর ছিল না, গাজর দিলে হয়তো আমার এই সবজি ডালটা একটু কালারফুল লাগতো। আর গাজর যেগুলো আমার কাছে ফ্রিজে আছে সেগুলো খুব বেশি গ্রেট করা ছিল, তো যার কারণে সেটা আর দিইনি। আর আলহামদুলিল্লাহ নিজের মতো করে সুন্দর করে যখন ওই যে হোটেল স্টাইলে সবজি ডালটা রান্না করেছি, মাশাল্লাহ এত ভালো লেগেছিল। আর ওই যে বাগার দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো অনেকটা সময় হাতে নিয়েই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। তো এই ফাঁকে কিন্তু ওই যে চিয়া সিড যেটা ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু খেয়ে ফেলেছিলাম। আর সেটা খেয়ে তারপরেই আমি রান্নাঘরে কাজকর্ম প্রতিদিনের মতো শুরু করে দিই। ঘরে কিন্তু অনেক কাজ থাকে, আমার ইচ্ছে করে পুরো ঘরটা ক্লিন করে তারপরে রান্নাঘরে আসতে, কিন্তু আমার মতো মনে হয় বেশিরভাগ গৃহিণীরাই সকালবেলা সবার আগে এই রান্নাঘরে এসে সকালের নাস্তার আয়োজনটাই করে থাকে। কি বলেন আপুরা? তো এদিক দিয়ে বাগারটা দিয়ে দিলাম, আর শুকনো মরিচ আর পাঁচফোড়নটা দেওয়ার কারণে সবজিটা এত সুন্দর একটা ভালো স্মেল বের হয়েছিল। তো এদিক দিয়ে এটা যখন হয়ে যাচ্ছে, তার ফাঁকেই আমি আরেকটি মজার জিনিস বানাচ্ছি, আর সেটা হলো নান রুটি মেখে রেখেছিলাম, যেটা অফিস থেকে করে ফেলেছি, তো সেটা দেখানোর প্রয়োজন মনে করিনি। আর হোটেলের যে নান রুটিটা খুব সফট এবং এক ধরনের সোডার গন্ধ আসে, আমার নান রুটিটা কিন্তু তার ব্যতিক্রম ছিল। এত সফট, আর আমি অনেকটা ওই বাটার নানের মতোই বানিয়েছি, তো যার কারণে সফট নান রুটিটা দিয়ে এই সবজি ডালটা খেতে বেশ ভালো লেগেছে। তো ওদিক দিয়ে তো আমার ছেলেরা উঠে গিয়েছিল, তো তাদেরকে কিন্তু আমি এই খাবারগুলো দিয়ে দিয়েছিলাম। তো নিজের জন্য স্পেশাল করে তো আপনাদের সামনে সবসময় সকালের নাস্তাটা আমি আয়োজন করি। তো ওই মুহূর্তে হুড়োহুড়ি করে তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দিলাম খাবারটি, আর নিজের জন্য খুব সুন্দর করে নান রুটিটা বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে মজার এই নান রুটিটা খেতে মাশাল্লাহ বেশ ভালো লেগেছে। তবে নান রুটি বানাতে একটা জিনিস কষ্ট লাগে, মানে সাথে সাথে বানিয়ে চুলায় দিয়ে দিতে হয়। যেমন রুটি পরোটা সবগুলো বানিয়ে যেমন চুলায় ছেঁকে নিতে পারি বা ভেজে নিতে পারি, নান রুটি খেতে সেটা একটু ব্যতিক্রম। একটা হলেই তারপর আরেকটা বানিয়ে তারপরেই এই নান রুটিটা ভাজতে হয়, না হয় একটার উপর একটা রেখে দিলে লেগে যায়। তো এই জন্যই আমার সকালের নাস্তাটা বানাতে সেদিন অনেক লেট হয়ে গিয়েছিল। তো এই যে দেখুন নান রুটিটা কতটা সুন্দর হয়ে ফুলকো ফুলকোভাবে হয়েছে, দেখতেও কিন্তু মাশাল্লাহ বেশ ভালো লাগলো। তো সবাই যখন নাস্তা খেয়েছে তাদেরকে মানে চা দিয়ে তারপরে আমি কিন্তু এই সকালের নাস্তার আয়োজনটা নিজের জন্য করে নিচ্ছি। এই একটা সময় থাকে যে সময়টা একান্তই আমার নিজের জন্য, নিজের মতো করে সকালে নাস্তার আয়োজনটা করেছি। আর
বেশ কয়েকদিন ধরে চাটা একটু স্কিপ করছি। ইদানিং প্রচুর গ্যাসের সমস্যা বেড়ে গিয়েছে, তো যার কারণে সকালবেলা নাস্তা খেয়ে যে চা খাওয়ার একটা অভ্যাস, সেটা আমি এখন আর তেমন একটা করি না। মাঝে মাঝে তো এটাও মনে হয় হয়তো কারো মুখ লেগেছে, না হয় সকালবেলা চা খেলে কেন এত অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে বুঝতে পারি না। তো এদিক দিয়ে নিজের হাতে বানানো জিনিস দিয়ে সে সাথে একটা ডিম সিদ্ধও করে নিয়েছি নিজের জন্য। চা ছাড়াই আজ সকালের নাস্তার আয়োজন। এরপর আমি সংসারের কাজকর্মতে লেগে গিয়েছি প্রতিবারের মতো। সবাই তো যার যার মতো বসে আছে, কিন্তু আমার ঘরের কাজ তো আমি ছাড়া আর করার মতো কেউই ছিল না। তবে আমার বড় ছেলে আমাকে এই যে বেডটা বিছানোর সময় একটু হেল্প করেছিল। বালিশের যে কভারগুলো সেগুলো সে লাগিয়ে দিয়েছে, শুধু আমি বিছানার যে বেডশিটটা আছে সেটা একটু চেঞ্জ করেছি। সেই যে ঈদের সময় নতুন বিছানার বেডশিটটা দিয়েছিলাম, এরপর আর চেঞ্জ করা হয়নি, তো আজ করে নিচ্ছি। তো এদিক দিয়ে যখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, হঠাৎ করে খেয়াল করলাম আমার বেডরুমের কোণায় যে কোনো জিনিসের উপরে বেশ ধুলোবালি পড়েছিল। কারণ গত দুদিন আমি ক্লিন করিনি ইচ্ছে করে। আসলে সত্যি বলতে কি, এই সকল কাজগুলো যদি সব সময় করা হয় তাহলে কিন্তু প্রচুর এনার্জির প্রয়োজন হয়। কিন্তু একটা গৃহিণী তো বুঝেন, সংসারে অনেক কাজ থাকে, তার উপর 3 বাচ্চা নিয়ে সংসারে এই সকল কাজকর্মগুলো প্রতিদিন করাও কিন্তু অনেকটা কষ্টের হয়ে যায়। তো যার কারণে যখনই সংসারের কাজকর্মগুলো করি, যখন যেটা চোখের সামনে দেখি সেটাই করে নেওয়া হয়। তো এদিক দিয়ে আমি আমার বেডের পাশে যে জিনিসগুলো সব সময় থাকে সেটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার এই ল্যাম্পটা একজন আপু জিজ্ঞেস করেছিল আমি কোথা থেকে কিনেছিলাম, তো তখন তো আপুকে আমি কমেন্টে জানিয়ে দিয়েছি, এখন আবার সামনাসামনি বলছি। এটি আমি আড়ং থেকে নিয়েছিলাম, আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে 980 টাকা। তো এটা কিন্তু হ্যাঙ্গিং ল্যাম্প। আমি ভেবেছি হয়তো এটা ব্যাকসাইড যে ল্যাম্পটা আছে সেটা কেনার পরে একবার ভেবেছিলাম আমি এটা চেঞ্জ করে নিব, কিন্তু পরে আর এটা চেঞ্জ করিনি, এভাবেই রেখেছি। আমার এই বেতের যে ল্যাম্পটা আছে এটার কারণে না আমার পুরো বেডরুমের লুকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতেও আমার বেশ ভালো লাগে। তো হঠাৎ করে খেয়াল করলাম আমার বেডের উপরে কিন্তু অনেক ধুলোবালি, না মুছলেই নয়। তো ভাবলাম যখন ক্লিন করেই ফেলেছি সব কিছু, এটাও একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে ফেলি। কারণ ওই যে বললাম, আমি ছাড়া আমার সংসারের কাজ করার মতো আর কেউই নেই। তো একা হাতে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর একটা পরিপাটি ঘর সংসারে কাজকর্ম করার পরে দিন শেষে সত্যি বলছি এত ভালো লাগে দেখতে। তো সুন্দর করে সব কিছুই গুছিয়ে নেওয়ার পর এখন অনেকটাই ক্লিন লাগছে আমার বেডরুমটা। আর সেই সাথে একদিন পর পর তো এই মিররটা আমার ক্লিন করতে হয়। আমার ছেলেরা কি করে, যখনই আয়নার সামনে কোনো কিছু করে তখনই যে লোশন বা মাথার তেল সব কিছুই আয়নার মধ্যে লাগিয়ে দেয়, তো যার কারণে বেশ ঘোলা হয়ে থাকে। তো আজ ভাবলাম যখন সব কিছু ক্লিন করছি এটাও একসাথে ক্লিন করে মুছে ফেলি। আমি জানি না কার কার বাচ্চারা এমন, কিন্তু আমার বাচ্চারা কিন্তু অনেক দুষ্টুমি করে আমার ঘরের এই সকল জিনিসগুলো নিয়ে। তো আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে পুরো বেডরুমটাই এখন ক্লিন করে নিয়েছি, আর এখন আপনাদের সাথে ফুল বেডরুমের ওভারভিউটা শেয়ার করছি। প্রতিবারই আমি অফিস স্ক্রিনে যে কোনো রুম ক্লিন করলে একটু রুম স্প্রেটা দিয়ে রাখি, এতে রুম থেকে খুব সুন্দর একটি ভালো স্মেল বের হয়, যেটা আমার থেকে বেশ ভালো লাগে। তো এখন চলে এলাম ছেলেদের বেডরুমে। ছেলেদের বেডশিটটাও আজ একটু চেঞ্জ করে দিয়েছি। ওই যে কোমর বেঁধে নেমেছি, সংসারের কাজকর্মগুলোকে আজ সব কিছু সুন্দর করে গুছিয়ে করব, তো সে চিন্তা মাথায় রেখেই একসাথে সব কিছুই গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখছি। আমার প্রিভিয়াস একটি ব্লগে আমার একজন আপু আমাকে একটা সুন্দর কমেন্ট করেছিল, তো ভাবলাম সে আপুটার আমি নাম শেয়ার করি। তার নাম ছিল জেসমিন আক্তার। আমি এই সময় কমেন্টটা আসলে আপনাদেরকে যে স্ক্রিনে দিব সেই কমেন্টটা এখন আর খুঁজে পাচ্ছি না। আপু আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছিল যেটা পড়ে আমার থেকে বেশ ভালো লেগেছে। আপু বলছে দীর্ঘদিন তিনি আমার ব্লগটা দেখেন, আমার প্রতি তার এক ধরনের ভালোবাসা বেড়ে গিয়েছিল। তো অনেকটাই আমার ব্লগের জন্য অপেক্ষা করে, আমি যেন কোনোভাবেই লেট না করে ব্লগ দিই, যেন প্রতি সপ্তাহে 2টো দেওয়ার চেষ্টা করি। আর আমি যেন তার নামটা এই ব্লগে শেয়ার করি। আমার পরিবারের জন্য তার অনেক দোয়া এবং ভালোবাসা। তো তার কমেন্টটা পড়ে না আমার এত ভালো লেগেছিল। আসলেই একজন ব্লগারের থেকে এর চেয়ে আর বেশি কী চাই বলুন।
আমাদের সংসারের কাজকর্ম দেখে আপনারা হয়তো অনেক কিছু জানেন বা অনেক কিছু শেখেন, কিন্তু তার বিনিময়ে যে আপনাদের থেকে আমরা এত ভালোবাসা পাই যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই ভালোবাসার খাতিরেই হয়তো চেষ্টা করি যে কোনো সংসারের কাজকর্মগুলোকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো যাই হোক, সংসারের কাজকর্মগুলো তো একে একে সবগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়েছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এবার চলুন আপনাদেরকে একটি মনের কষ্টের কথা শেয়ার করি। গত 2 বছর আগে আমি আমার এই ওয়াশিং মেশিনটা কিনেছিলাম, কিন্তু গত 10 থেকে 12 দিন ধরে আমার এই ওয়াশিং মেশিনটা এত ডিস্টার্ব করছিল। আমার কিন্তু এই ওয়াশিং মেশিনটি অনেক ভালো, স্যামসাংয়ের, আর 20 ইয়ার্স ওয়ারেন্টি এটাতে। তো হঠাৎ করে যখন এটা ডিস্টার্ব করছিল, এত কষ্ট লাগছিল এটার কারণে। তো যখন ওদের শোরুমে আমার হাজব্যান্ড কল দিয়েছিল, তো তারা এসে দেখেছে আমার এই যে মানে অন অফের যে সিস্টেমটা আছে, সেখানে যে সার্কিট আছে সেই সার্কিটটা তেলাপোকা কেটে মানে অবস্থা খারাপ করে দিয়েছে ওয়াশিং মেশিনের ভেতরে। তো যার কারণে আমার ওয়াশিং মেশিনটা খুব ডিস্টার্ব করছিল, আর সেটার কারণে এত মন খারাপ ছিল আমার। তো যাই হোক, সে বলেছে প্রতিদিন যেন মানে এখানে একটু একটু ওয়াশিং মেশিনের আশপাশে একটু ওষুধ ছিটিয়ে দেই। তো পুরো ঘরটা গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য। আজ আমি রুই মাছ রান্না করছি, আর অনেক দিন পরে একটু লতি রান্না করছি চিংড়ি শুটকি দিয়ে। তো আমার মতো এই খাবারটি কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একজন গৃহিণী হয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা কাজ করেছি সবই কিন্তু আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। মাশাআল্লাহ, প্রত্যেকটা খাবার কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও বেশ ভালো লেগেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করব। আমি একদিন পরে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর যেটা দেখে আপনারা নিশ্চয়ই অনেকেই চিনে ফেলতে পারবেন আমি কোথায় গিয়েছি। তো যেখানে গিয়েছি সেটা সম্পর্কে এখন ডিটেলসে শেয়ার করছি। এখন চলুন আমি আপনাদের সাথে এখন খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করি, আর সেটা হলো আমি গত 2 দিন আগে আমার একজন প্রাণের আর পছন্দের একজন মানুষের কাছে গিয়েছি। আর সেটা হলো, আপনারা অনেকে তাকে চিনবেন, তার নাম হলো বিডি ব্লগার সুবর্ণা, যে আমাদের চট্টগ্রাম বন্দরনগরীতেই থাকে। আর আপনারা হয়তো অনেকেই জানেন সে আমার পাশের বাসার ভাবি ছিল। তো তার সাথে আমার ভালো একটা বন্ডিংও ছিল। তো সেই জন্যই তার বাসায় যাব করতে করতে শেষ পর্যন্ত চলে গিয়েছিলাম। ঈদে তো সে বাড়িতে ছিল, তো বাড়িতে থেকে আসার পরই ছেলেদেরকে নিয়ে আমি তার বাসায় গিয়েছি। তো ভিডিওতে তার ঘর যা দেখেছি তার চেয়েও বেশি সুন্দর, তার হাতের ছোঁয়া দিয়ে এই সুন্দর ঘরটাকে সে এত সুন্দর করে মানে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘরটাকে সাজিয়েছে, যা হয়তো আমি বলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আর ওনার ঘরটা এমন একটা জায়গায়, চারদিকের ওভারভিউটা, তারপর ফ্লাইওভার, তার উপর বন্দরের যে লাইটিং, সেগুলো তো চোখে পড়ছিল। আর খুব খুব সুন্দর ছিল তার মানে থাকার জায়গাটি। তার উপরে এই যে সরকারি ঘরটাকে যে উনি নিজের সুন্দর হাতের মন মানসিকতা ছোঁয়া দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস দিয়ে, যেটা বলার অপেক্ষা রাখে না। আমার তো প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে। ভাবির ভাবির জিনিসগুলো তো আমার ঘরে যখন মানে আমার পাশে যখন ছিল সব কিছুই দেখেছি, কিন্তু একটা সাধারণ একটা ঘরকে যে এত সুন্দর করে একটা গৃহিণী ফুটিয়ে তুলে, মানে রিয়েল প্ল্যান্ট দিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, সেটা ভাবিকে না দেখলে আসলে বোঝা যায় না। তো ভাবলাম ভাবির ঘরের সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি। তার সাথে কিন্তু আমার দীর্ঘদিনের একটা ভালো একটা বন্ডিং আছে। তো সেই বন্ডিংয়ের খাতিরেই সে এখানে গিয়ে সে তো আমাদের জন্য এত কিছুর আয়োজন করেছিল। মাশাআল্লাহ, প্রত্যেকটা খাবার এত ভালো লেগেছে। আর প্রচুর গরম ছিল, তারপরেও কিন্তু তার ঘরে গরম লাগেনি, কারণ চারদিক থেকে প্রচুর বাতাস ছিল। আর এই যে দেখুন, যে জিনিসগুলো সবসময় ব্লগে আমরা দেখি, তার ঘরের এত সুন্দর সুন্দর জিনিস, তার উপরে এত মজার মজার খাবার রান্না করেছিল। আমি তো খেতেই পারিনি, কারণ একের উপর এক খাওয়া পড়েছে পেটের উপর, আর আমি বেশি খাবার খেতেও পারি না। তাও আলহামদুলিল্লাহ, যতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিকে রেখেছে ভালোই খেয়েছি। আর খাওয়া দাওয়া করে যে দুজন মিলে যে একটু গল্প করব সেই সময়টাও আমার হাতে ছিল না। তারপরেও বিকেলবেলা পুরো এরিয়াটা একটু ঘুরিয়ে দেখিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর যে কোয়ার্টারে ভাবিরা থাকে সেখানে গিয়ে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি। আর ওখানে বাচ্চারা খেলাধুলার যেমন স্পেস আছে, তেমনি হাঁটাহাঁটির করারও খুব ভালো একটা স্পেস আছে। সেখানে আমি দীর্ঘ 20 বছর আগে গিয়েছিলাম, যখন আমি ইন্টার পরীক্ষা দিয়েছি। সেখানে গিয়ে তো আমি এত আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, সে প্রত্যেকটা মুহূর্ত
চিন্তা করে। আর বিকেল বেলা ঘুরে আসার পর ভাবির সেই সুন্দর কাপের চা খেয়ে তো মনটা পুরোপুরি শান্তি হয়ে গেল। তো এই ছিল আমার ভাবির সাথে সুন্দর একটা মুহূর্ত। আর চা খেয়ে নাস্তা খেয়ে সন্ধ্যে তারপরে বাসায় চলে এসেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কন্টেন্টে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।